আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যা কিছু হয়েছে এবং জুলাই পরবর্তী 5 আগস্ট একটা জঙ্গি হামলার মাধ্যমে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে। সেই জুলাই মাস ব্যাপী যেই অপতৎপরতা চালানো হয়েছে, যেই সব হতাহতের ঘটনা ঘটেছে, যেই সব রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, সিভিলিয়ান থেকে শুরু করে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে, এই সব কিছুর পেছনে একটা বৃহৎ ষড়যন্ত্র ছিল, একটা মেটিকিউলাস ডিজাইন ছিল, যেটা ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে বলে দিয়েছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল মাহফুজ আলম। এবং এই আন্দোলন একটা মেটিকিউলাস প্ল্যানের মধ্য দিয়ে হয়েছে, যে প্ল্যান দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে এক্সিকিউট করার পরিকল্পনা চলছিল। 2024 সালের সেই আবু সাইদ হত্যা, মীর মুগ্ধের হত্যা, আকাশ থেকে জানালার গ্রিল দিয়ে বুলেট ভেদ করে বারান্দায় শিশু বাচ্চা হত্যাকাণ্ডের শিকার হয়, এগুলা না র্যাব হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল, না সেনাবাহিনী চালিয়েছিল, না বিমান বাহিনী চালিয়েছিল, না পুলিশ চালিয়েছিল। সবকিছু হয়েছে পরিকল্পিতভাবে। সবকিছুর চক্রান্তের নেপথ্যের কারিগর ছিল বাংলাদেশের জলপাই বাহিনী। দেখেন, 2024 সালের 5 আগস্টের পর আমরা বারবার বলেছি, মীর মুগ্ধের হত্যাকাণ্ড, আবু সাইদের হত্যাকাণ্ড, এছাড়াও স্নাইপারদের বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, পুলিশের উপর হামলা, অস্ত্র লুট করা, পুলিশের পোশাক পরে সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ সিভিলিয়ান নাগরিকদের উপর গুলি করা, সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল। এখানে অনেক জঙ্গি গোষ্ঠীর অবদান ছিল, ভূমিকা ছিল। লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, হিজবুত তাহরির, শিবির, আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এইসব জঙ্গি গোষ্ঠীর একটা মারাত্মক ভূমিকা ছিল। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া, দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনামলে জেলে বন্দী ছিল, তাদের যে গোষ্ঠী বাংলাদেশের বাইরে সক্রিয় ছিল, তারা ব্যাপক অপতৎপরতা চালিয়েছে, তারা ব্যাপক হতাহতের ঘটনা সারা দেশব্যাপী বিশেষ করে ঢাকা শহরে ঘটিয়েছে। এগুলা বলেছি, আপনারা অস্বীকার করেছেন, আপনারা আমাদেরকে গুজববাজ বলেছেন, আমাদেরকে ভারতের দালাল বলেছেন, আমাদেরকে আধিপত্যবাদের দালাল বলেছেন, আমাদেরকে মোদির দালাল বলেছেন, আমাদেরকে অনেক কথা বলেছেন। কিন্তু আজ 2.5 বছর পর এসে যখন বিএনপির জনপ্রিয় নেত্রী, গণমাধ্যমের জনপ্রিয় মুখ নীলুফার চৌধুরী মনি সবকিছু অকপটে বলে দেয়, স্বীকারোক্তি দেয়, তখন তো আপনাদের বিশ্বাস করতেই হয়। নীলুফার চৌধুরী মনি তিনিও একজন জুলাই যোদ্ধা, তিনিও জুলাই সম্মুখ সারিতে থেকে সরকার বিরোধী আন্দোলনে, সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ভূমিকায় ছিলেন। আসেন নীলুফার চৌধুরী মনি কি বলে, তার কথাটা মন দিয়ে আমরা পুরোটা শুনি। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। পাড়াপড়শি যদি এরকম নির্ঘুম থাকে, খারাপ হয় না, অন্তত দলটা পাহারা চলে। আমি এইটুকু বলতে চাই, অনেক কিছুই আমি বলতে পারি না, বলতে চেয়েও, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যে কারা সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে, তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল। যাদেরকে বলা হয় যে তারাই মেন, এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না। কারা যে মেন ছিল, একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পিছন পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকেই যারা পড়ে গেছে। অতএব আমরা একটা সত্যি বলবো, 18 মাস একটা প্রশ্ন করবো, হ্যাঁ, sure। তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি তাহলে যে কে পাশে পড়ে গেল, স্নাইপার, এগুলো এটাও সত্যি। একটা মহা স্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো, এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল তা কিন্তু যারা সাধারণ ছেলে মেয়ে যারা আন্দোলনে আসলো, জনগণ, তারা তো আর কিছু বুঝলো না। অনেক কিছু তারা না তো জেনে- প্রতিবাদের জন্য রাস্তায় অনেক কিছু নামলো, না জেনেই যে আমি তারা- একটা অন্যায়ের বিরুদ্ধে না, তারা প্রতিবাদে আবেগে এসেছি। এসেছিল, হ্যাঁ। তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল। এই যে আন্দোলনটা কারা? আন্দোলনটা মানলো কারা তাও জানে না। সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতে পারে, কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে, হতে পারে। বাট আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই আমার কাছে। আমি যেহেতু দুটো কথা বলি, আমার অনেক কিছু আমি মানে স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যায় আর উত্তর নাই। এরপরেও আর কোনো কিছু বুঝার বাকি থাকে, কোনো কিছু বলার বাকি থাকে? আমাদের কথা 2 বছরের বেশি সময় পর এসে সত্য প্রমাণিত হচ্ছে। তো আপনারা দেখেন নাই, কুষ্টিয়াতে স্নাইপার পাওয়া গেল, স্নাইপার রাইফেল, নেটোর যে স্নাইপার রাইফেলগুলো 7.62, যেসব রাইফেলে ব্যবহার করা হয় বুলেট, রাজধানীর আদাবরে স্নাইপার উদ্ধার হলো না, পরে সেটাকে ওয়াটার গান বলে চালিয়ে দিল সমন্বয়করা। ইউনূসের ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মনে আছে আপনাদের? অবশ্য আপনাদের মনে না থাকারই কথা, কারণ আপনারা তো এইসব মনে রাখেন না। জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থান বাংলাদেশের মানুষকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে নীলুফার ইয়াসমিন মনি।
আজকে যখন স্বীকারোক্তি দিলেন, তার সেই স্বীকারোক্তি কোনোভাবেই মেনে নিতে পারছে না যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার ছাত্রদলের আদু ভাই রাকিব চাচা। বিশাল স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। এটা নিয়ে আবার বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। প্রিয় নীলুফার চৌধুরী মনিয়াপা, আপনি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে, কিন্তু গতকাল টকশুতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। বিএনপির এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি, যখন জুলাইয়ের বিরুদ্ধে এরকম একটা চমৎকার সাক্ষাৎকার দিয়েছে, এটা দেখার পর ছাত্র দলের সভাপতির মাথা নষ্ট হয়ে গেছে। কারণ যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিব চাচা এই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার, অন্যতম কুশীলব। সেক্টর কমান্ডার রাকিব চাচা অস্ত্র হাতে গুলি চালিয়েছে যাত্রাবাড়িতে, সেটা আমরা জানি। আজ বা কাল বাংলাদেশে জুলাই ষড়যন্ত্রকারীদের বিচার অবশ্যই হবে। প্রত্যেকটা সত্য সামনে চলে আসবে। যে লাশগুলোকে দাফন করা হয়েছে, প্রত্যেকটা লাশ কবর থেকে উঠিয়ে ডিএনএ টেস্ট করা হবে, ফরেনসিক করা হবে, দেখা হবে তারা কি আদৌ পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা। আচ্ছা, জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে যদি বাংলাদেশ পুলিশ অর্থাৎ আওয়ামী লীগের পুলিশ গুলি করে থাকে, পুলিশের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়, তবে কেন জুলাই আন্দোলনের সবাইকে দায় মুক্তি দেওয়া হলো? কেন তাদের বিচার হবে না? 1975 বঙ্গবন্ধু হত্যার পর যেমন খুনিদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, একইভাবে 24-এর সেই জঙ্গি উত্থানের পর যেই সব কুশীলব ষড়যন্ত্রকারীরা ছিল, সমন্বয়করা ছিল, তাদের যাতে কোনো প্রকার বিচার না হয় বাংলাদেশের মাটিতে, সেই জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে। ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নিই না। জিয়া দায় মুক্তি দিয়ে বঙ্গবন্ধুর খুনিদেরকে রক্ষা করতে পেরেছে। 20-21 বছর পর খুনিদের বিচার হয়নি, ফাঁসির কাছে ঝুলেনি। ঠিক একইভাবে এই জুলাই সন্ত্রাসীদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে, যতই দায় মুক্তি দেওয়া হোক না কেন। দায় মুক্তি দিয়ে কখনো ইতিহাসের কলঙ্কিত মানুষদেরকে রক্ষা করা যায় না, এটা বিএনপি জামাত সবাই ভুলে গেছে। কাদের মোল্লা, নিজামী, গোলাম আজম, এদের পরিণতি ভুলে গেছে জামাত। সাকা চৌধুরীর পরিণতি ভুলে গেছে বিএনপি। এগুলা হুমকি ধামকি হিসেবে নেবেন না, এটা বাস্তবতা। এদের বিচার হবে আজ বা কাল। মনিয়াপাকে ধন্যবাদ চমৎকার ভাবে সত্যগুলা জাতির সামনে তুলে ধরার জন্য। এখন দেখা যাবে ছাত্রদল কিংবা বিএনপি কর্তৃক তিনি সর্বোচ্চ হেনস্থার শিকার হবেন, এমনকি তার এমপি পদ সেটাও চলে যেতে পারে যদি জামাত এইটা নিয়ে বেশি নাড়াচাড়া করে। তারেক রহমান তো আবার জামাতের বিরুদ্ধে কথা বলতে পারেন না, বুঝেন না ব্যাপারটা। ভালো থাকবেন। এখন তাই শাওনের গলা টিপে ধরতে হবে, শাওনকে নাকি আবার থানায় নিতে হবে, আবার মামলা করতে হবে, আবার বিচার করতে হবে এবং শাওনের শেষ দেখে ছাড়তে হবে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কই, এই জুলাই আন্দোলনকারীরা আগে বলেছিলেন যে আজকে থেকে নিশ্চিন্ত, শেখ হাসিনা আর নাই, এখন থেকে ফেসবুকে স্ট্যাটাস লিখে আর ব্যাকস্পেসে চাপ দিতে হবে না। তাহলে শাওনকে কেন ব্যাকস্পেসে চাপ দিতে হবে? আজও তার ফেসবুকে যদি তার লিখতে ইচ্ছা করে জুলাই সিডিআই, তিনি কেন জুলাই সিডিআই লিখতে পারবেন না? বাংলাদেশে 2024-এর জুলাইয়ের মহান বিপ্লবের পর থেকে অনেক নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। যেমন ধরেন ওসমান হাদি, তিনি যে কথাটা বলে বিখ্যাত, একেবারে বাঙালি জাতির মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন, যে কারণে কিনা তাকে এখন পাঠ্যপুস্তকে তাঁর জীবনী স্থান দেওয়ার কথা দাবি জোরদারভাবে উঠে এসেছে। বঙ্গবন্ধুর হলের নাম পাল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে হাদির নামে করা হয়, এই দাবিতে ডাকসু রীতিমতো সেনেটের সভা থেকে ওয়াক আউট করে ফেলেছে। সেই হাদি একটা শব্দ আমাদের সকলকে চিনিয়ে ছেড়েছেন, তালব্যস্য দিয়ে একটা শব্দ, যিনি এই বক্তৃতা দিয়ে বিখ্যাত হয়েছেন, তার বিপ্লবী বক্তৃতা, যে তিনি ওই তালব্যস্য শব্দটা মানে ছিঁড়ে টিড়ে ফেলবেন তার প্রতিপক্ষের ক্ষেত্রে। মানে আমার পক্ষে সেটা উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি এর অর্থ এখন জানি। তেমনিভাবে আরেকটা শব্দ তৈরি হয়েছে, এটা কোনো শব্দ না, একটা প্রতীকী মানে সিগনাল বলতে পারেন, একটা প্রতীকী ইঙ্গিত বলতে পারেন, একটা প্রতীকী শব্দ তৈরি হয়েছে, যা হচ্ছে ইংরেজিতে 3টি শব্দ লিখে বাংলা ভাষার আরেকটা খুব বিচ্ছিরি শব্দ, গালি শব্দকে বোঝানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে সিডিআই। তো প্রায়শই বিভিন্ন জনে লিখে বসেন, ফেসবুকে দেন বারবার জুলাই সিডিআই। তখন বুঝে নিতে হয় যে এরা আসলে কি বলতে চাইছেন। মানে যেমন হাদি কি বলতে চেয়েছেন, কি ছিঁড়ে ফেলার কথা বলতে চেয়েছেন, সেটা যেমন আমরা তার আবেগটা বুঝে নেওয়ার চেষ্টা করি, ওই জুলাই সিডিআই যারা লেখেন তারাও কোন আবেগটা
ধরার চেষ্টা করেন সেটা পাঠককে বুঝে নিতে হয়, এবং সেই শব্দটাও বেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন অভিনেত্রী মেহের আফরোজ শাওন 2024-এর জুলাই আগস্টের পর থেকে তিনি মহা আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে, কারণ তিনি প্রতি মুহূর্তে তার মনের কথা প্রকাশ করে যাচ্ছেন। ইউনূস আমল, এই বিএনপি আমল, কোনো কিছু তাকে ঠেকিয়ে রাখতে পারছে না। আর এই যে মবের ভয় পাবেন কিংবা মানে কি না কি করে বসবে জুলাই আগস্টের বিপ্লবীরা, কি না কি গালি দিয়ে বসবে থেকে শুরু করে কি না কি ক্ষতি করে বসবে, কোনোটাতেই ভয় পাচ্ছেন বলে মেহের আফরোজ শাওনকে মনে হচ্ছে না। মেহের আফরোজ শাওনকে হত্যা চেষ্টা মামলা দিয়ে, তাকে, তার বাবা, সবার বিরুদ্ধে ওই মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে 2025-এর মেতে একবার থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর 2025-এই যখন আনিস আলমগীরের নামে মামলা হলো, তখন হঠাৎ করে সেই মামলায় মেহের আফরোজ শাওনের নামও ঢুকিয়ে দিয়ে বলা হয়েছিল যে তারা সবাই মিলে নাকি আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তো মেহের আফরোজ শাওন আসলে এসব ব্যাপারে কোনো রাগঢাকি করেন না, তিনি অবিচল আছেন, নির্ভয় আছেন, তিনি যা বলার বলে যাচ্ছেন। তো যাদের হাদিকে খুব ভালো লাগতো তারা মেহের আফরোজ শাওন কেন জুলাইয়ের শুরুর দিন, মানে 36 দিনের প্রথম দিন, তিনি কেন জুলাই সিডিআই লিখে এক স্ট্যাটাস দিলেন, সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বুঝতে পারছেন না হঠাৎ করে নতুন করে কেন মানে শাওনকে গালাগালি করা হচ্ছে, তাদের জন্য বলি, কারণ তিনি জুলাই নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে গত 1 বছর ধরে তিনি ফেসবুকে জুলাই সিডিআই এই হ্যাশট্যাগটি দেখে আসছেন। প্রথমে এটা শুধুমাত্র জুলাই মাসের একটি ট্রেন্ড বলে মনে করা হলেও পরে তিনি লক্ষ্য করেন বছরের বিভিন্ন সময়েই অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তিনি লেখেন, প্রথম ভেবেছিলাম হ্যাশট্যাগ জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে হ্যাশট্যাগ জুলাই সিডিআই। মানে যে ঘটনাটা আপনার আমার সবার ক্ষেত্রে হয়েছে, শাওনও বলছেন তার ক্ষেত্রেও হয়েছে, হঠাৎ করেই তিনি দেখেন চারদিকে সবাই জুলাই সিডিআই লিখছেন। তখন বুঝতে পারলাম শাওন লিখছেন হ্যাশট্যাগ জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। হ্যাশট্যাগটির বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের প্রসঙ্গ টেনে শাওন আরও লেখেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলেও হো করে হাসতে হাসতে হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় হ্যাশট্যাগ জুলাই সিডিআই, তেমনি কারো উপর ভীষণ রেগে গেলেও হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। বাংলাদেশে তো আসলে একটা পুরো চারিত্রিক পরিবর্তন হয়ে গেছে, কোন কোন শব্দ ব্যবহার করা যাবে, কি কি আচরণ করা যাবে প্রকাশ্যে, তার আর কোনো সীমা পরিসীমা আসলে নাই। মানে বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু ডাকা হচ্ছে, শেখ হাসিনা মানে 75 বছর বয়সের 76-78 বয়স হবে তিনি যখন ক্ষমতাচ্যুত হয়েছেন আন্দোলনের মুখে, তখন সেই সময় সারা বাংলাদেশ জুড়ে দেয়ালে যে ধরনের কথাবার্তা লেখা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে, মানে আমি আসলে একেবারে এরশাদের শাসনামলের অবসানের কথা মনে করতে পারি, 90-এর গণ আন্দোলনের কথা মনে করতে পারি। আমি প্রাথমিক স্কুলে পড়তাম কিন্তু মনে করতে পারি। মেহের আফরোজ শাওন একই বয়সী, তিনিও নিশ্চয়ই মনে করতে পারেন। কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় এমন আন্দোলন, এমন নোংরা ভাষা, এমন মুখ খারাপ এর আগে কখনো দেখি নাই। মানে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ তো রাজপথে যুগপৎ আন্দোলন করে মানে বছর 2 রাজপথে থাকলো খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করতে 96-এর আগে, তখনও ওই 2 বছর ধরে জামাত আওয়ামী লীগ যে আন্দোলন করছে, তখনও কিন্তু কোনোদিন দেখি নাই যে এরকম ভয়াবহ কোনো শব্দ বাংলাদেশে রাজপথে ব্যবহৃত হয়েছে। এবং মানে একজন রাজনৈতিক নেতা, বর্ষিয়ান রাজনৈতিক নেতাকে এই সব ভাষায় গালিগালাজ করা যাচ্ছে। কিন্তু এবার তো সবই হয়েছে, এবার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মানে শুধুমাত্র বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের বাড়ি না, সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ধ্বংস করা, পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা সব হয়েছে। মেহের আফরোজ শাওনের স্ট্যাটাসে পড়েছি তার মা যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, কিংবা ওটা মেহের আফরোজ শাওনের বাড়ি বলেই, পৈতৃক বাড়ি বলেই, সে বাড়িও কিন্তু ভেঙে দিয়ে আসা হয়েছে। তাহলে এগুলো সব জায়েজ,
যারা জুলাইকে ভালোবাসেন, জুলাইকে সম্মান করেন, হাদিকে বীর নেতা বলে মনে করেন এবং হাদির চিরস্মরণীয় বক্তৃতা হিসেবে তার তালব্যস্য দিয়ে বলা সেই সব ছিঁড়ে ফেলানোর বক্তৃতাকে একটা অনুসরণীয় অনুকরণীয় বক্তৃতা বলে মনে করেন, তাদের কারো গায়ে লাগেনি যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে 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 পুলিশদেরকে আন্দোলনের সময় শুধু পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে দিনের পর দিন। তাই নয়, এমনকি ইউনূস আমলে হাদি মরেছে, সেই রাগে একদিকে হাদি মরেছে, অন্যদিকে বাংলাদেশেরই আরেক জায়গায় ক্ষুব্ধ জনতা দীপুচন্দ্র নামের একজন হিন্দু কারখানা শ্রমিককে মেরে পিটিয়ে ঝুলিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে নিচ থেকে আগুন জ্বালিয়ে। তো এই তো বাংলাদেশের দশা, কিন্তু এগুলোতে কারো বিবেকে কোনো দোলা জাগেনি। বারবার 32 নম্বর গিয়ে ভাঙা, যে 32 নম্বর বাংলাদেশের লাখো কোটি মানুষের ভালোবাসার জায়গা, সেই 32 নম্বর বারবার গিয়ে ভাঙা, বারবার বুলডোজার নিয়ে যাওয়া, সেগুলো ঠিক আছে, কিন্তু তাদের মনে আঘাত করা চলবে না, তাদের মনে আঘাত করা চলবে না। কিন্তু হাসনাত সার্জিস যে 2024-এর 5ই আগস্টের পরেই সচিবালয়ে তানভীর নামে একজন বানানো সমন্বয়ককে বসিয়ে দিয়ে সেখানে সকল সচিব থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদে পরিবর্তন এনে শত শত কোটি টাকা মেরে দিয়েছেন, সেটা তাদের বিপ্লবের সাথী ভিপি নুরুর দলের নেতা রাশেদ খান, যিনি পরে বিএনপি থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন, সেই রাশেদ খান ফেসবুকে বিস্তারিত লিখছেন। ও যে পানি লাগবে মুগ্ধর ভাই স্নিগ্ধ, শোকগ্রস্ত স্নিগ্ধ আর সার্জিস মিলে জুলাই ফাউন্ডেশনে সরকারের দেওয়া 100 কোটি টাকা লোপাট করে দিয়েছেন। জুলাইয়ের নিহত আহতরা বলছেন তারা না পেয়েছেন চিকিৎসার টাকা, না পেয়েছে নিহত পরিবারগুলো ক্ষতিপূরণ। কিন্তু এসবের জবাব চাওয়া যাবে না। কুমিল্লার এক গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পডকাস্টে সাক্ষাৎকার দিয়ে বলছে কলেজ থেকেই সে নাকি 15-20 হাজার টাকার স্নিকার মানে কেডস জুতা জমিয়ে এসেছে, কাজে তার জুতার দিকে চোখ দিয়ে তাকে দুর্নীতি নিয়ে সন্দেহ করা চলবে না। এই তো জুলাইয়ের দশা। দেখছিলাম আমজনতার দলের তারেক রহমান, মানে একেবারে জুলাইয়ের সামনের সারিতে থাকা আন্দোলনকারী এবং হাসিনা বিরোধী আন্দোলনে যিনি দীর্ঘ সময় যুক্ত ছিলেন, সেটা ওই ভিপি নুরু থেকে শুরু করে যারা অনেক বছর ধরে হাসিনা বিরোধী আন্দোলন করেছেন তারাই বলেন, মানে এটা ঠিক হাদির মতো গজিয়ে ওঠা কেউ নয়। সেই আমতারেক দেখলাম এক সাক্ষাৎকারে বলছেন যে পুরো গণভবন লাগবে কেন জুলাইয়ের স্মৃতি জাদুঘর করতে, জুলাইয়ের যা স্মৃতি আছে সেটা একটা ফ্ল্যাট বাড়ির একটা ঘরেই যথেষ্ট হবে। এই হচ্ছে জুলাই নিয়ে জুলাই আন্দোলনকারীদের ঐক্যের অবস্থা। কারণ কেউ কেউ শত হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে দেশে বিদেশে বানিয়ে বসে আছেন, আর কেউ কেউ সব হারিয়েছেন। সবচেয়ে বেশি যেটা হারিয়েছেন, এই যে বদলের আশায় যে আন্দোলনে তারা যোগ দিয়েছিলেন, সে আন্দোলনটাই তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন তাই শাওনের গলা টিপে ধরতে হবে, শাওনকে নাকি আবার থানায় নিতে হবে, আবার মামলা করতে হবে, আবার বিচার করতে হবে এবং শাওনের শেষ দেখে ছাড়তে হবে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কই, এই জুলাই আন্দোলনকারীরা আগে বলেছিলেন যে আজকে থেকে নিশ্চিন্ত, শেখ হাসিনা আর নাই, এখন থেকে ফেসবুকে স্ট্যাটাস লিখে আর ব্যাকস্পেসে চাপ দিতে হবে না। তাহলে শাওনকে কেন ব্যাকস্পেসে চাপ দিতে হবে আজও? তার ফেসবুকে যদি তার লিখতে ইচ্ছা করে জুলাই সিডিআই, তিনি কেন জুলাই সিডিআই লিখতে পারবেন না? এক শাওনের মুখ বন্ধ করবেন, কয় হাজার শাওনের মুখ চেপে ধরবেন, কয় লাখ শাওনের ফেসবুকে এই ব্যাকস্পেস দিতে তাদের বাধ্য করবেন। এমনকি ভাবেন তো, আদালতেই যদি যান, আদালতে গিয়ে এই সিডিআই শব্দের কি কোনো আবিধানিক অর্থ আছে? কিন্তু মানে হাদি যে শব্দ ব্যবহার করতেন, সেটা যখন আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে স্থান করে নেবে চিরস্মরণীয় একটা উক্তি হিসেবে বাঙালি জাতির বীর নেতার, তখন তো সেই শব্দের তো আঞ্চলিক অর্থ আছে, সেই শব্দের অর্থ তো আমাদের সন্তানদের বলতে হবে। কিন্তু আদালত তো ফেসবুকে সিডিআই বলতে কি বুঝিয়েছেন
এই কনোটেশন, এই অর্থ কিছুতেই বের করতে পারবেন না এমনভাবে তিনটা নিরর্থক ইংলিশ শব্দ পাশাপাশি বসিয়ে দেওয়া শাওনের স্ট্যাটাস থেকে। 2024-এর জুলাই আগস্টে হাদি কোথায় ছিলেন সেটা কেউই জানেন না আন্দোলনের সহকর্মীরা তার, কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর থেকে হাদি মূলত সক্রিয় হয়ে ওঠেন সারা বাংলাদেশ জুড়ে ভাঙাভাঙিতে। যেখানেই ভাঙাভাঙি সেখানেই সবাই হাদিকে ডাক দেয় আর ইনকিলাব মঞ্চকে ডাক দেয়। তো তখন হাদি ফেসবুকে এরকম একটা রিলও আছে যেখানে তিনি বলেছিলেন, এই ডাকলেই আর ইনকিলাব মঞ্চ কোথাও যাবে না, আমাদেরও আগে লক্ষ টাকা দিতে হবে, তারপর আমরা কোথাও না কোথাও আমাদের ডাক দিলে ভাঙতে যাব। ঠিক কথা, সকলেরই ন্যায্য হিস্সা বুঝে নেওয়া উচিত, বিশেষ করে সকলেই যখন জুলাই আন্দোলনের সমান ভাগিদার হওয়ার কথা। এখন শাওনের বিরুদ্ধে যে মামলা করতে হবে, তাকে এখনই গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে, সেজন্য আরেকটা নতুন পার্টি গজিয়েছে। যারা সংবাদ সম্মেলন করেছে তাদের নাম জাস্টিস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি, জেডিপি। এই যে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে কত যে পার্টি হলো, মানে আনিস আলমগীর শাওনের নামে মামলাটা কিন্তু আবার হয়েছিল কি রেড রেভলিউশন অ্যালায়েন্স না কোন এক দলের ছেলে গিয়ে রাত 2টোর সময় উত্তরা থানায় ঠিক পৌঁছে গিয়ে আনিস আলমগীর শাওনের নাম এবং মডেল মারিয়া, উপস্থাপক ইমতু, এরকম আরও কয়েকজনের নাম একসাথে দিয়ে একটা মামলা করে এসেছিল। মানে এই যে মামলা করার জন্য কাকে কাকে বিচারের মুখোমুখি করা যাবে, এসবের জন্য এখনো যে এসব দল গজিয়ে উঠছে, এরা কার অনুপ্রেরণায়, কার পৃষ্ঠপোষকতায় সংবাদ মাধ্যমের সামনে এসে বিচার চাইছে, এসবের রহস্য ভেদ না হলে মেহের আফরোজ শাওন নন। তিনি তো জুলাই বিরোধী বলে নিজেকে প্রতিষ্ঠা করেই ফেলেছেন। জুলাইয়ের পক্ষাবলম্বনকারী যারা, জুলাইয়ে রাজপথে ছিলেন যারা, তারাও যে বারবার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেলে সেখানে, কিংবা আড্ডায় খেলার ছলে হো করে হাসতে কিংবা দুঃখ পেলে, মানে মেহের আফরোজ শাওন যেমন বলেছেন, সব সময়ে হ্যাশট্যাগ জুলাই সিবিআই বলতে পারবেন, তা একরকম নিশ্চিত হয়ে উঠেছে 2024-এর জুলাই আগস্টের দ্বিতীয় বার্ষিকীর আগে জুলাই প্রায় মুছে যাচ্ছে, আর জুলাইয়ের সম্মানটুকু বোধহয় আর রাখা গেল না। সেটা বুঝেই বোধহয় মেহের আফরোজ শাওনের ওপর রাগ দেখিয়ে সে হতাশা ঢাকতে চাইছেন অনেকেই।